প্যারিসে ওই রেলওয়েতে বিভিন্নভাবে গন্ডগোল করার চেষ্টা করেছে, পুলিশ সেটাকে মিটমাট করে দিয়েছে। এটাই হয়, কিন্তু কেউ কখনো গুলি করে না। ছাত্রদের, নিরস্ত্র ছাত্র, তারা একটা দাবি দিতে গেছে, সেই দাবিটা না শুনে তাদেরকে গুলি করা, এটা হচ্ছে কাপুরুষতার কাজ। মূলত এবং তারা সেটা ক্ষতির জন্য গেছে, এবং শিক্ষার্থীর নামে আসলে বিএনপি জামাত তারাই আন্দোলন করার নামে। এগুলো তো বানানো কথা, এগুলো সবাই জানে। এখানে 200-300 লোককে হত্যা, ছাত্রকে হত্যা করেছে, তার মানে না যে আন্দোলনকে বন্ধ করে দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে নিন্দা হচ্ছে, ইউরোপিয়ান দেশগুলোতে নিন্দা হচ্ছে, আমেরিকা, পশ্চিম আফ্রিকা, বিভিন্ন দেশে তার নিন্দা ছড়িয়ে পড়েছে। আমি জানি না এই সরকার আগামী 2 বছর 3 বছর কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে একটা কথা প্রথমেই বলে নেই, আমাদের মাত্র 2.5 মাস ট্রেনিং দিয়েছিল ভারতে, দুটো ক্যাম্পে। সেখানে প্রথম শর্ত ছিল যে তোমরা যখন শত্রুর মুখামুখি হবে, শত্রু যখন স্যারেন্ডার করে, অর্থাৎ শত্রুকে যখন তুমি পরাজিত করবে, তখন আর তাকে গুলি চালাতে পারবে না। এটা আন্তর্জাতিকভাবে একটা অন্যায়, এবং শুধু অন্যায় না, এটা সবচাইতে আহ, আহ, বড় অন্যায়। আমি জানি না বাংলাদেশের পুলিশ কত মাস, কতদিন তারা ট্রেনিং পায়। তাদের হুম, নিজেদের আহ, অভিজ্ঞতা থেকেই যদি আমরা বলি, যে ছেলেটা আবু সাইদের কথা বলা হচ্ছে রংপুরে, সে হুম। কিন্তু 2 হাত তুলে স্যারেন্ডার করেছিল, আমরা সবাই দেখেছি। তাকে গুলি করার মানে হচ্ছে সে আন্তর্জাতিক নিয়মের বরখেলাপ করা, অর্থাৎ এই পুলিশ কখনোই পুলিশ হতে পারে না। তো এখন কথা হচ্ছে, যারা তাকে নিয়ে আবার বিভিন্নভাবে কল্পনা করছে যে পুলিশ ঠিকই করেছে, বা বলা হচ্ছে যে পুলিশ গুলি করেনি, এটা আর এক ধরনের মিথ্যাচার। বলা হচ্ছে না সম্পূর্ণভাবে পুলিশ বাদী হয়ে মামলা করেছে, সে মামলার এজাহারে এরকম বলা হয়েছে যে পুলিশের গুলিতে আচ্ছা, মারা যায়। আচ্ছা, তার মানে এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার, এবং মিথ্যাচার যে আমাদের দেশে হয়, মিথ্যা দিয়ে রটনা করা হয়, সেটাই তারই বহিঃপ্রকাশ। এখন বিভিন্নভাবে আমাদের পূর্ববর্তী বক্তারা সবকিছুই বললেন। আমি দুটো কথা বলবো। দেশের প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে 17 কোটি মানুষেরই প্রধানমন্ত্রী, তিনি শুধু একটা দলের নয়। তিনি যখন কথা বলবেন, তখন প্রতিটা মানুষকে তিনি অ্যাড্রেস করে কথা বলতে হবে। এই যে কোটা আন্দোলনের ঘটনা আমরা সবাই জানি, 2018 সালে শেষ হয়ে গেল, তারপরে আবার শুরু হলো এই 2024-এ। তখন উনি একটা কথা বললেন যে আমি সেই সময় রাগের বশবর্তী হয়ে সেটাকে আমি আহ, আহ, উঠিয়ে নিয়েছি। এই যে কথা, কয়েকদিন আগে আলী রিয়াজ সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন, কথাটা স্পষ্ট। মানুষ যখন একটা বিশেষ জায়গায় আসে, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন শপথ গ্রহণ করে রাষ্ট্রপতির কাছ থেকে, তখন তার বহু কথার মধ্যে একটা কথা থাকে যে আমি কখনো আহ অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত নেব না, রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেব না। এটা শপথকালীন সময় বলতে হয়। হ্যাঁ, কিন্তু উনি স্পষ্টভাবেই বললেন যে আমি সেই সময় রাগের বশবর্তী হয়ে এটা উঠিয়ে ফেললাম, অর্থাৎ উনি ওনার ওথকে মানে অস্বীকার করলেন। যাই হোক, এটা এখন অনেকে করে, সেটা বিভিন্ন কাজে হতে পারে। হুম। এখন প্রশ্ন হচ্ছে, উনি যে কথাগুলো বললেন, আমি প্রতিটা কথা শুনলাম, যে একজন প্রধানমন্ত্রী যখন বলে যে এই ছেলেরা, আম, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই যে কথা, উনি বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিলেন, উনি যেভাবে সেটাকে কথাটা পরিবেশন করলেন, এটা সম্পূর্ণরূপে তাদেরকে এক ধরনের, শুধু অভিমান না, হাসান ভাই বললেন যে ছাত্ররা অভিমান করেছে, শুধু অভিমান না, তাকে দোষারোপ করা হয়েছে যে তোমরা রাজাকারের ছেলে, তোমাদের কথার কোনো মূল্য নাই। এই জিনিসগুলা আমরা পরবর্তী, দেখুন, আমরা যুদ্ধ পরবর্তী এখন 53 বছর বছর হয়ে গেছে, বাংলাদেশটাকে আমরা বিভিন্নভাবে দেখার চেষ্টা করেছি যে এটা অন্তত শুধু অর্থনৈতিক ভাবে উন্নতি হবে না, আমরা মানসিক ভাবে, আমরা সামগ্রিক ভাবে বাঙালি পৃথিবীতে একটা জায়গায় উপনীত হব। আজকে সেখান থেকে আমাদের অনেক দূরে চলে এসেছি। বিভিন্ন জ্ঞানীগুণী মানুষকে আমরা অপমান করতে ছাড়ি না। প্যারিসে অলিম্পিক শুরু হয়েছে গতকাল থেকে। সেখানে প্রফেসর ইউনুস তার নিজস্ব থিওরি, তার নিজস্ব
আহ, যে কনসেপ্ট, সেই কনসেপ্টে প্যারিসের অলিম্পিক হচ্ছে 3-0, অর্থাৎ জিরো এমিশন ইত্যাদি, তাকে বিরাট ভাবে সেখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে। অথচ আমাদের দেশে তাকে আহ, যা ইচ্ছা তাই বলা হয়। এই যে অবস্থানটা, এবং সেটা শীর্ষস্থান থেকে এসছে। সেই শীর্ষস্থানীয় মানুষ যখন দেশ শাসনের নাম করে দেশের জনগণকে গালাগালি করে, সেখানে আমি কোনো আশা দেখতে পাই না। আমরা যারা বিভিন্ন দেশে থাকি জানি গন্ডগোল হয়। এই যে দেখেন, অলিম্পিকের কথা বললাম, তারা প্যারিসে ওই রেলওয়েতে বিভিন্নভাবে গন্ডগোল করার চেষ্টা করেছে, পুলিশ সেটাকে মিটমাট করে দিয়েছে, এটাই হয়। কিন্তু কেউ কখনো গুলি করে না। ছাত্রদের, নিরস্ত্র ছাত্র, তারা একটা দাবি দিতে গেছে, সেই দাবিটা না শুনে তাদেরকে গুলি করা, এটা হচ্ছে কাপুরুষতার কাজ। বলা হচ্ছে এবং তারা সেটা ক্ষতির জন্য গেছে এবং শিক্ষার্থীর নামে আসলে বিএনপি জামাত তারাই আন্দোলন করার না, নামে। এগুলো তো বানানো কথা, এগুলো সবাই জানে। এগুলো কোনো বিএনপি জামাত যেত, যদি যায়, যেও থাকে। আমি যে দেশে থাকি সেটা হচ্ছে জার্মানির কথা বলি। নাৎসিজম 80 বছর হয়ে গেছে, যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো নিও নাৎসিরা মাঝে মধ্যেই তাদের আচরণ বিধি দেখায়। এমনকি তারা অন্য নামে পার্লামেন্টও এখনো আছে, কিন্তু দেশের সরকার কখনো তাদেরকে হত্যা করে না। তাদেরকে এমন ভাবে একটা সিস্টেমের মধ্যে আছে যে তারা যেন ক্ষমতায় না আসে। তো এখন বাংলাদেশ সরকার যদি সেই সিস্টেমটা করতে পারে যে আহ, জামাত এবং সেই সময় রাজাকার তারা যেন ক্ষমতায় না আসে, সেই ব্যবস্থাটা করে ফেললেই সেটাকে বারবার আর বলতে হয় না। সেই ব্যবস্থাটা তারা করেনি, ওই সমস্যাটাকে সবসময় জিয়ে রেখে সেটাকে পটেনশিয়াল হিসাবে দেখিয়ে বারবার রাজনীতিতে নিয়ে আসা হয়। এটা সম্পূর্ণরূপে আহ প্রত্যাখ্যান করতে হবে। এখন আমরা কি বলবো, এখন এমন একটা ঘটনা হয়ে গেছে, এখন দূর থেকে আমাদেরকে দেখতে হয় যে এই কোমলমতি ছেলেরা, 16, 17, 18 বছর বয়সের ছেলেরা, যে সময় আমার যুদ্ধ করেছি সেই সময়ের সেই বয়সী ছেলেরা এখন নতুন করে সংগ্রামে নেমেছে। তাদেরকে আমরা আহ কোনোভাবেই নিরুৎসাহী নিরুৎসাহ করতে চাই না। তারা সংগঠিত হবে, তারা তাদের দাবি দেবে, এবং দাবি দেওয়ার মধ্যে যে কোনো ভাবেই হোক, এখানে 200-300 লোককে হত্যা, ছাত্রকে হত্যা করেছে, তার মানে না যে আন্দোলনকে বন্ধ করে দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে নিন্দা হচ্ছে, ইউরোপিয়ান দেশগুলোতে নিন্দা হচ্ছে, আমেরিকা, পশ্চিম আফ্রিকা, বিভিন্ন দেশে তার নিন্দা ছড়িয়ে পড়েছে। আমি জানি না এই সরকার আগামী 2 বছর 3 বছর কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আহ জি। এটা আমার একটা ক্রোধ থেকে সামান্য একটা কথা, মানে আমার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজস্ব আহ, যে চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে, আমি সেটা পাইনি বলেই এই জিনিসটা আমাদের মধ্যে আসে। দেখুন আপনি, আহ, বাংলাদেশে আমি আরেকটা কথা বলে শেষ করি, সাগর, সেটা হচ্ছে আমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলাম 72 সনে, অস্ত্র জমা দিলাম, তখন প্রথমে কথা হয়েছিল যে এই এই যে হুম। এই যে ছেলেরা যুদ্ধ করেছে তাদেরকে আহ, এখন ইয়ে করা হবে, কি বলে, আহ, এখানে একটা কি যেন স্টার্ট হয়ে গেল। না, ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন। জি, যারা আচ্ছা, আন্দোলন করেছে তাদেরকে কি করা হবে বলছিলেন? জি। না আন্দোলন না, যারা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে প্রোভাইড করা হবে, কিন্তু সেটা করা হয়নি। আমার একটা ওই সেই সময়ের একটা কথার থেকে বলেছিলাম, বঙ্গবন্ধু তখন ফিদেল কাস্ট্রোর সঙ্গে একটা আলোচনায় বলেছিলেন যে এদের কোনো অভিজ্ঞতা নাই, সেই জন্য আমি তাদেরকে নেইনি। পাকিস্তান ফেরত আমলাদেরকে দিয়ে বাংলাদেশ তৈরি করা হয়েছে, সেটারই খেসারত এখন দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদেরকে কোনোভাবেই সে সময় প্রোভাইড করা হয়নি বিভিন্ন জায়গায়। হুম। এখন বলা হচ্ছে 30%। আচ্ছা, শেষ পর্যন্ত আমি যারা বিজ্ঞ মানুষ আছেন তাদেরকে বলি যে সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন এই হুম। রায়টা কিভাবে দিল যে 5% এবং আর একটা হচ্ছে 1%, 6% দেবে? আসলে আন্দোলন হচ্ছে 56% তাদের অধিকারে থাকার কথা, আর 44% হচ্ছে মেরিট বেসিস। কিন্তু হাইকোর্ট কেমন করে হঠাৎ করে নিজস্ব অধিকার বসে 6% করলে, এটা আমার বোধগম্য হলো না। তারা তো কেউ এই এই প্রপোজাল 5% করেনি। আর 2%, 7% করেছে। জি, সাত টোটাল। পার্সেন্ট এটা এটা কেউ আবেদন করেছিল? হাইকোর্ট নিজের থেকে স্বপ্রণোদিত
রায় দিল না, কিভাবে, কেন? আবেদন তো করেছিল আগেই যে টোটাল 30% মুক্তিযোদ্ধার নাতি হ্যাঁ, বা সেটা তো আছেই, কিন্তু সেটার থেকে তারা 7%-এ আসলো কেন? তারা সেটাই বিবেচনা হচ্ছে। করে সবকিছু করে তারা এটা করেছে। মানে আর যেহেতু চতুর্দিক থেকে এটা নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে হচ্ছে তাদের বিবেচনায় তারা এটাকে কমিয়ে এই পর্যায়ে না, এনেছে। এটা তো করতে পারে না, এটা তো করা সম্ভব না। যেটার জন্য তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিসিশন, যে কারণে তারা সিটিং বসে, সেই কারণটাকেই তারা উল্লেখ করে, সেটা হয় তারা সম্পূর্ণ বাতিল করে দেবে, নতুন করে আর একটা কেস তৈরি করবে, করে তখন বলবে যে এখন 5%। যাই হোক, এটা আমি আইনের ছাত্র না, আমি জানি না, কিন্তু সেই জন্য প্রশ্নটা রাখলাম। সবাইকে ধন্যবাদ।